একটা মা যিনি মাসের পর মাস অপেক্ষা করেছেন, ফর্ম ভরেছেন, লাইনে দাঁড়িয়েছেন, ফোনে বারবার চেক করেছেন স্ট্যাটাস, আর আজ হঠাৎ তাকে বলা হচ্ছে আপনার ফর্ম বাতিল। কেন? কারণ আপনার বাড়িতে 3টে ঘর আছে, কিংবা আপনার স্বামীর একটা ছোট্ট দোকান আছে যেটায় জিএসটি নম্বর নেওয়া হয়েছে, কিংবা আপনার শ্বশুর পেনশন পান। শুনতে কেমন লাগছে? এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোটি কোটি মহিলার বুকের ভেতর ঠিক এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে যে সত্যটা বেরিয়ে আসছে সেটা জানলে আপনিও চুপ করে বসে থাকতে পারবেন না। গত 2 মাস ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবচেয়ে আলোচিত নাম অন্নপূর্ণা ভাণ্ডার। ভোটের আগে প্রতিশ্রুতি ছিল রাজ্যের প্রতিটি পরিবারের মহিলারা আর্থিক সহায়তা পাবেন, স্বনির্ভর হবেন, নিজের পায়ে দাঁড়াবেন। সেই প্রতিশ্রুতির ঢেউয়ে ভর করে লক্ষ লক্ষ মহিলা ফর্ম ভরেছিলেন, স্বপ্ন দেখেছিলেন। কিন্তু আজ সেই স্বপ্নের উপর নেমে এসেছে নতুন নির্দেশনা নামার কাঁচি। আর সেই কাঁচির ধারে কেটে যাচ্ছে প্রায় 28 লক্ষ আবেদনকারীর আশা। কিন্তু আসলে প্রশ্নটাকে শুধু সংখ্যায় সীমাবদ্ধ, নাকি এর পেছনে আরও গভীর কিছু আছে? এই সপ্তাহের বুধবার রাজ্য সরকারের তরফ থেকে একটা পর্যালোচনা বৈঠক হয়েছিল। এই বৈঠকের পরে যে নির্দেশনামা বেরিয়ে এসেছে সেটা পড়লে মনে হবে ভোটের আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আর আজকের বাস্তবতা, এই দুটো সম্পূর্ণ আলাদা গল্প। নতুন নিয়ম অনুযায়ী আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ভলেন্টিয়ার, পার্শ্ব শিক্ষক এরা কেউই আর অন্নপূর্ণার ভাণ্ডারে টাকা পাবেন না। শুধু তাই নয়, যারা ইতোমধ্যেই টাকা পেয়ে গেছেন তাদেরকেও সেই টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একবার ভাবুন, যে টাকাটা একজন মহিলা হয়তো ইতোমধ্যে সংসারের কাজে খরচ করে ফেলেছেন, সেই টাকা এখন তাকে ফেরত দিতে হবে। এটা কোন ধরনের নীতি? কিন্তু গল্পটা এখানেই শেষ না। আসল ধাক্কা তো এখনও আসেনি। যে শর্তগুলো নতুন করে যোগ করা হয়েছে সেগুলো একটু গভীরভাবে দেখলে বোঝা যায় এগুলো আসলে কতটা অবাস্তব। প্রথম শর্ত, আবেদনকারীর পরিবারের কেউ যদি সরকারি চাকরি করেন তাহলে ফর্ম বাতিল। আগে নিয়ম ছিল যিনি নিজে আবেদন করেছেন তিনি যদি সরকারি চাকরি করেন তাহলে পাবেন না, সেটা যুক্তিসঙ্গত ছিল। কিন্তু এখন বলা হচ্ছে পরিবারের যে কেউ সরকারি চাকরি করলেই সেটা বাতিল। একটু ভাবুন, একটা পরিবারের হয়তো ছেলে বা শ্বশুর চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী, বেতন 7 থেকে 8 হাজার টাকা। সেই পরিবারের বৌমা কি সত্যিই সচ্ছল? তার কি সত্যি কোনো সাহায্যের প্রয়োজন নেই? নাকি সরকারি চাকরির একটা লেভেল থাকলেই পরিবারের সবাই ধনী হয়ে যায়? দ্বিতীয় শর্ত, পরিবারের কেউ পেনশন পেলেই ফর্ম বাতিল। তৃতীয়ত, পরিবারে কেউ আয়কর দাতা হলে বাতিল। চতুর্থত, বাড়িতে জিএসটি নম্বর থাকলে বাতিল। পঞ্চম, 3টি পাকা ঘর থাকলে বাতিল। ষষ্ঠ, 50 ডেসিমেলের বেশি জমি থাকলেও বাতিল। এবার একটু থামুন, এই যে শর্তগুলো একটু মিলিয়ে দেখুন তো বাস্তবতার সাথে। জিএসটি নম্বরের কথা ধরুন। আজকের দিনে গ্রামগঞ্জে ছোট্ট একটা মুদি দোকান থাকলেও জিএসটি নম্বর নিতে হয়। সে দোকানের মাসিক আয় হয়তো 5-6 হাজার টাকা, কিন্তু জিএসটি আছে মানেই তো অন্নপূর্ণা বাতিল। কোন যুক্তিতে? জিএসটি থাকা মানে তো সমৃদ্ধি না। জিএসটি আজ আইনি বাধ্যবাধকতা। একটা রাজ্য সরকার কি এতটুকু বোঝে না? নাকি বুঝেও না বোঝার ভান করছেন? 3টে পাকা ঘরের শর্তটা আরও হাস্যকর। 3টি বাড়ির কথা বলা হচ্ছে না, কিন্তু একটি বাড়ির মধ্যে 3টি রুম আছে কিনা সেটা যাচাই করা হচ্ছে। আজকের দিনে বাংলার গ্রামে এমন বাড়ি তো খুঁজে পাওয়া কঠিন যেখানে 3টি ঘর নেই। বাংলার বাড়ি প্রকল্পের টাকায় যারা ঘর বানিয়েছেন তারাও তো নিজেদের কিছু সঞ্চয় যোগ করে 2-3টা ঘর বানিয়েছেনই। তাহলে 3টে ঘর থাকা মানে কি বিলাসিতা? তাহলে তো সরকারকে বলে দেওয়া উচিত শুধু যাদের মাথার উপর ছাদ নেই তারাই পাবে। আর এখনই সবচেয়ে বড় প্রশ্নটা উঠে আসছে, ভোটের আগে যখন এই প্রকল্পের ঘোষণা হয়েছিল তখন তো এই শর্তগুলো ছিল না। প্রতিটি পরিবারের মহিলা সুবিধা পাবেন সেটাই বলা হয়েছিল। কোথাও জিএসটির কথাও ছিল না, কোথাও 3টে ঘরের কথা ছিল না, কোথাও পরিবারের কারো পেনশনের কথাও ছিল না। তাহলে শর্তগুলো হঠাৎ কোথা থেকে এলো? ভোট পাওয়ার পরে কি নিয়ম বদলে যায়? প্রতিশ্রুতি কি শুধুই ভোটের মৌসুমের জন্য? এবার আরেকটা দিন দেখুন, যেটা হয়তো কেউ খেয়ালই করেনি। আশাকর্মী আর অঙ্গনওয়াড়ি কর্মীর কথাই ভাবুন। এরা কিন্তু সরকারি কর্মচারী না, এরা আনরেডিয়াম পান, মানে নির্দিষ্ট কাজের বিনিময়ে সামান্য একটু টাকা পান। কোনো ফিক্সড বেতন নেই, কোনো পিএফ নেই, কোনো ইনক্রিমেন্ট নেই। এরা গ্রামে গ্রামে ঘুরে স্বাস্থ্যসেবা দেন। আশাকর্মী ইউনিয়নের প্রধান ইসমাতারা খাতুন নিউজ বলেছেন, মেয়েরা মর্মাহত, ক্ষুব্ধ। উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, হাওড়া, নদিয়া সব জেলা থেকে ফোনের পর ফোন আসছে। মহিলারা কাঁদছেন, জিজ্ঞেস করছেন আমরা কি দোষ করেছি? আমরা তো ফর্ম ভরেছিলাম, সব কাগজ দিয়েছিলাম, তাহলে এখন কেন বাদ হব? এর মধ্যে আরেকটা সমস্যা যেটা কেউ আলোচনা করছেন না, সেটা হলো ভেরিফিকেশনের অসামঞ্জস্য। কিছু ব্লকে আইডিএস কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে যাচাই করেছেন, একটা ফর্ম নিয়ে যাচ্ছেন যেখানে টিক চিহ্ন দিতে হচ্ছে বাড়িতে কটা ঘর, কত জমি, গাড়ি আছে কিনা। কিন্তু অনেক ব্লকে কোনো ভেরিফিকেশনই হয়নি, কোনো ফোন আসেনি, কেউ বাড়িতে আসেনি, অথচ নির্দেশ দেওয়া হয়েছে 10 জুলাইয়ের মধ্যে সব ভেরিফিকেশন শেষ করতে হবে। আর এখানে আসে সবচেয়ে বড় প্রশ্ন, স্বচ্ছতার প্রশ্ন।
যখন একটি ফর্ম বাতিল হচ্ছে তখন কি আবেদনকারী জানতে পারছেন কেন বাতিল হলো? পোর্টালে কি কোনো কারণ দেখানো হচ্ছে? বেশিরভাগ ক্ষেত্রে উত্তর না। একজন মহিলা তার ফর্মের স্ট্যাটাস দেখেছেন বাতিল লেখা, কিন্তু কেন বাতিল সেটা কোথাও নেই। এদিকে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে প্রকৃত প্রাপকরা সঠিক সময় টাকা পাবেন, কাউকে বাদ দেওয়া হবে না। কিন্তু প্রকৃত প্রাপক কারা, সেই সংখ্যা কি পরিষ্কার? একটু পেছনের দিকে ফিরে তাকালেই দেখবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও একসময় বিতর্ক হয়েছিল। কেউ মাঝপথে বাদ পড়ার ভয়ে তটস্থ থাকতে হয়নি। অন্নপূর্ণা ভাণ্ডারে সে নিশ্চয়তটুকু কতটুকু কোথায় গেল? আর সবচেয়ে যে বিষয়টা কষ্ট দেয় সেটা হলো এই প্রকল্পের মূল উদ্দেশ্যটা এখন প্রশ্নের মুখে। ছোট ছোট সিদ্ধান্ত নিতেই পারেন, সন্তানের বই কিনতে পারেন, নিজের ওষুধ কিনতে পারেন। এই যে একটু আত্মমর্যাদা, একটু স্বাধীনতা, সেটা কিন্তু শুধু টাকার অঙ্কে কোনোভাবেই মানা যায় না। এবার চলুন একটু অ্যানালাইসিস করা যাক সামনে কি হতে পারে। 10 জুলাইয়ের পরে একটা নতুন তালিকা বেরোবে, সেটা এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। 28 লক্ষ বাতিল আবেদন হওয়ার যে আশঙ্কা, সেটা যদি সত্যি হয় তাহলে এটা শুধু একটা প্রশাসনিক সিদ্ধান্ত থাকবে না, হয়ে যাবে রাজনৈতিক ভূমিকম্প। কারণ 28 লক্ষ মানে 28 লক্ষ পরিবার, 28 লক্ষ পরিবার মানে কোটি কোটি মানুষ, আর প্রতিটি মানুষের হাতে আছে একটা ভোট। এডিট অপশন আসছে, এটা একটা ভালো খবর। একটা জিনিস পরিষ্কার, রাজ্য সরকার যদি সত্যিই চাইতো যে এই প্রকল্প সফল হোক, তাহলে শুরু থেকে সব শর্ত স্পষ্ট করে দিত। শেষ কথা মনে রাখবেন, এই যে অন্নপূর্ণা ভাণ্ডার, এটা শুধু কোনো একটা সরকারি প্রকল্প কোনোভাবেই না। এটা কোটি কোটি মহিলার কাছে একটা প্রতিশ্রুতি, একটা আশা, একটা বিশ্বাস। যখন সে বিশ্বাসের চির ধরে, তখন শুধু একটা প্রকল্পই ব্যর্থ হয় না, মানুষের বিশ্বাস ব্যর্থ হয়। আর একবার বিশ্বাস ভাঙলে সেটা জোড়া লাগানো সবচেয়ে কঠিন। তো আপনার কি মনে হয়, এই যে নতুন নতুন শর্ত যোগ হচ্ছে, এটা কি আসলে প্রকৃত সুবিধাভোগীদের খুঁজে বের করার চেষ্টা, নাকি ভোটের প্রতিশ্রুতি থেকে আস্তে আস্তে সরে আসার কৌশল? আপনার পরিবারে কি কেউ এই নতুন শর্তের কারণে বাদ পড়ছেন? কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা। কারণ এই প্রশ্নের উত্তর শুধু সরকার দেবে না, এর উত্তর দেবেন আপনারা, রাজ্যের সাধারণ মানুষ।